এই কোর্সটাতে মেইনলি আমি ইনস্ট্রাক্টর হিসেবে থাকছি। আমি একজন ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে আমার বিবিএ এমবিএ মার্কেটিং এ কমপ্লিট করেছি। আমি বিবিএ তে ফার্স্ট পজিশন হোল্ড করেছি এবং এমবিএ তে সেকেন্ড। আর আমি এরপর ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে ছিলাম চট্টগ্রামে লেকচারার হিসেবে। এরপর আমি বাংলাদেশ আর্মির এডুকেশন করেছিলাম। আর আমি সিন্স 2019 থেকে আমি অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট, ইনস্ট্রাক্টর, তারপর হচ্ছে রিসার্চার হিসেবে কাজ করছি। আমি 3টা জার্নালের সাথে আমি জড়িত। আমি একটা জার্নালের এডিটর হিসেবে কাজ করছি, এটা বাংলাদেশি একটা জার্নাল গ্লোবাল জার্নাল অফ এন্টারপ্রেনিউরশিপ ইনোভেশন লিডারশিপ। আর একটা ইউএসএ ভিত্তিক ইউনিভার্সিটি অফ সিনচিনাটি, এই ইউনিভার্সিটি থেকে পাবলিশ হওয়া একটা জার্নাল ফর দ্য স্টাডি অফ কোঅপারেটিভ অ্যান্ড এক্সপেরিয়েন্সিয়াল এডুকেশন। এটা আমি এডিটোরিয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি। আর কয়েকটা জার্নাল এডিটোরিয়াল রিভিউ বোর্ড মেম্বার হিসেবে আছি। তো আমার টোটাল 12টা পাবলিকেশনস আছে, তার মধ্যে 11টা হচ্ছে স্কোপাস। রিসেন্টলি আমার একটা পেপার অ্যাকসেপ্ট হয়েছে স্কোপাস জার্নালে, ইনক্লুডিং দ্যাট ইট উইল বি 13। আর আই হ্যাভ কাইন্ড অফ 500 and around citations, বাট এটা যদিও নট দি অ্যাকচুয়াল কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি। এগুলো হচ্ছে আমার পেপারের লিস্ট। তো এখানে অনেকগুলো আমি ম্যাক্সিমাম এসইএম দিয়ে করেছি, যেহেতু বিজনেস সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আমরা যখন কোয়ান্টিটেটিভ স্টাডি করি তখন কিন্তু আমরা এসইএমটা হচ্ছে সবচেয়ে অ্যাডভান্স টুল। এটা ইউজ করলে দেখা যায় পেপারগুলোতে আসলে অ্যাকসেপ্টেন্স রেটটা অনেক বেশি থাকে, বিশেষ করে ভালো যে জার্নালগুলো আছে স্কোপাস, ওয়েব অফ সায়েন্স ক্যাটাগরির যে Q1, 2, 3 এগুলোতে মেইনলি। আমি 2টা অ্যাওয়ার্ড পেয়েছি ডিপার্টমেন্ট ফার্স্ট হওয়ার জন্য ইউনিভার্সিটি থেকে। দেন আমার হচ্ছে 2টা কোর্স আছে বাংলায়, ইনস্ট্রাক্টর নামক একটা প্ল্যাটফর্মে। সিন্স এটা আমি 2019 থেকে করাচ্ছি, এখানে 2000 উপর এনরোলমেন্ট আছে। ইউডেমিতে আমার টোটাল 5টা কোর্স আছে। স্মার্ট পিএলএস এর উপর আছে, তারপর হচ্ছে এমওস এর উপর আছে, রিসার্চ পেপার রাইটিং নিয়ে আছে, এসপিএসএস এর উপর আছে, এক্সেল ডেটা অ্যানালাইসিস নিয়ে আছে। আমি ফ্রিল্যান্সিং করে 2টা প্ল্যাটফর্মে, একটা হচ্ছে ফাইবার, একটা হচ্ছে আপওয়ার্ক। 2টাতেই মোটামুটি আমার 300+ প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে। আপওয়ার্কে আমি একজন টপ রেটেড এবং ফাইবার আমি লেভেল 2 হিসেবে কাজ করছি। এরা হচ্ছে আমার স্টুডেন্ট যারা আমার কোর্স করে ফ্রিল্যান্সিং এর জন্য যারা কোর্স করেছিল। আমাদের একটা কোর্স আছে এসপিএসএস ফর ফ্রিল্যান্সিং, ওইটা মেনলি করে এরা নিজেরাই এখন লেভেল 2 হয়ে গেছে। তার মধ্যে এখানে একজন আছে শাহরিয়ার নাম, সে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে। সে হিমসেলফ নাও ইজ এন ইনস্ট্রাক্টর অফ ডেটা অ্যানালিসিস কোর্স ইন ডিফারেন্ট প্ল্যাটফর্মস। আমি বলছি না যে আমি তাকে শিখিয়েছি, বাট হি ওয়াজ ওয়ান অফ মাই স্টুডেন্টস এবং সে ভালো করছে। তো লেটস সে আমরা এখানে মেইনলি একটা মডেল জাস্ট রেখেছি টু ইনিশিয়েট আওয়ার স্টাডি। আমরা এমওসে হচ্ছে এই মডেলটা টেস্ট করব, কিভাবে আমরা ডেটাগুলোকে ইম্পোর্ট করে অ্যানালাইসিস করে ফাইন্ডিংস চ্যাপ্টার করতে পারি, সেই জিনিসটা আমরা এখানে দেখবো। বাট স্টিল আমরা আরো বিভিন্ন ধরনের মডেল টেস্ট করবো, যেহেতু আমার কাছে অনেকগুলো ডেটা আছে এমওস স্মার্ট পিএলএস এর। সো আই উইল অলসো শেয়ার দোজ ডেটা টু ইউ অ্যাজ ওয়েল। সো কোর্সে কি থাকছে এটা অলরেডি আপনারা দেখেছেন, আমি এটার উপর আর যাচ্ছি না। আমরা মেইনলি কিছু ফান্ডামেন্টাল কনসেপ্ট ডিসকাস করব, তারপরে এসপিএসএস দিয়ে আমরা শুধু ডেটা প্রিপারেশনটা দেখবো, এমওস স্মার্ট পিএলএস এর ডিটেইলস দেখবো, তারপরে মেজারমেন্ট মডেল অ্যানালাইসিস, স্ট্রাকচারাল মডেল অ্যানালাইসিস, হাইপোথিসিস টেস্টিং, মিডিয়েটর মডারেটর অ্যানালাইসিস করা, তারপর হচ্ছে আরো কিছু অ্যাডভান্সড ইস্যুস লাইক হায়ার অর্ডার কনস্ট্রাক্ট, মাল্টিগ্রুপ অ্যানালাইসিস এগুলো দেখবো। তারপর এপিএ রিপোর্ট, এপিএ স্টাইলে রিপোর্ট করা, ডেটা অ্যানালাইসিস ফাইন্ডিংস চ্যাপ্টার করা। আর রিয়েল এক্সারসাইজ আমরা দেখবো, যেমন আমার কাছে অনেকগুলো পিএইচডি স্টুডেন্টের ডেটা এবং অ্যানালাইসিস প্রজেক্ট আছে, যদিও এগুলো কনফিডেন্সিয়াল, বাট স্টিল আমি এগুলো দেখাবো ফর লার্নিং পারপাস। এবং আপনাদেরকেও বলে দিচ্ছি, আমরা যে রিসোর্স গুলো দিচ্ছি বা ডেটা সেট মডেল যেগুলো দিব, এগুলো আপনারা কনফিডেন্সিয়ালিটি মেনটেন করবেন। আপনারা টিচিং পারপাসে স্টুডেন্টদেরকে দেখাতে পারেন, ইয়ে করতে পারেন, বাট এটা কমার্শিয়াল রিপ্রোডাকশন করা বা কোথাও ডিস্ট্রিবিউট করে এটা আসলে একাডেমিক ইন্টিগ্রিটিটা ভায়োলেট করবে। আর অনেক টিপস এন্ড ট্রিক্স থাকছে। আর কোর্সটাতে আসলে কেন করবেন অথবা কোর্সের অবজেক্টিভ এই জিনিসগুলো আছে। কিছু রেফারেন্স ম্যাটেরিয়াল অলরেডি আমি এমওসের উপর কিছু বই আমি অলরেডি আপলোড করেছি আমাদের গুগল ড্রাইভে। আরো যে বইগুলো আছে সেগুলো আমরা দিব। এখানে হচ্ছে জাস্ট এটা আছে, এটা সেলফ দেখলে হবে। তো আমি আপনাদেরকে কিছু বিষয় দেখাই, সেটা হচ্ছে ওকে, আমরা প্রথমে চলে যাই আরো কিছু ডেমনস্ট্রেশনে। আমার যে পেপারগুলো আছে সেই পেপারগুলো আপনারা চাইলে, আপনার যদি কারো লাগে আমাকে বললে আই ক্যান ইমেল টু ইউ, অথবা আমার গুগল স্কলারে ম্যাক্সিমাম দেওয়া আছে। এটা হচ্ছে আমার প্রথম পেপার, যেটা স্কোপাস জার্নালে। আই ওয়াজ স্টুডেন্ট অফ এমবিএ এট দ্য টাইম 2020। সো তখন এটা জাস্ট সিম্পল একটা মডেল ইউজ করছি। মানে যারা এখানে মার্কেটিং এ অনেকে আছেন, মার্কেটিং এ 7P নামক একটা কনসেপ্ট আছে, ওইটা দিয়ে জাস্ট একটা মডেল রান করছি। বাট ডিউ টু মাই অ্যানালাইসিস ইন স্মার্ট পিএলএস, তখন স্মার্ট পিএলএস জাস্ট ইমার্জ হচ্ছে, and it was accepted by a good journal published by John Wellesons. সো জার্নালটা হচ্ছে স্ট্র্যাটেজিক চেঞ্জ এটার নাম। নাও ইট ইজ এ Q1 জার্নাল। সো তখন এটা Q2, 3 তে ছিল। অলরাইট, এরপর হচ্ছে এটা আরেকটা মডেল যেটা আমার একটা পেপারে পাবলিশ হয়েছে। এটা ওয়াজ সিম্পল, মানে শুরুর দিকে আমি সিম্পলে ছিলাম, আস্তে আস্তে গর্জিয়াসে আসছি। দেন এটা ইট ওয়াজ মাই এমবিএ থিসিস। মাই সুপারভাইজার ওয়াজ ডক্টর নাসরিন, শি ইজ ফ্রম ঢাকা ইউনিভার্সিটি মার্কেটিং। সো উনি হচ্ছে আমাকে অনেক গাইড করেছে, ওনার কাছ থেকে আমি অনেক শিখেছি। সো এটা ছিল মেইনলি হালাল ট্যুরিজমের উপর, এটা ছিল মডেল। সো এটাও পাবলিশ হয়েছে জার্নাল অফ ইসলামিক মার্কেটিং। ইট ইজ এ Q1 or 2 জার্নাল published by what can I say, এটা মনে হয় এমারেল্ড, হ্যাঁ এটা এমারেল্ড পাবলিশার। তারপর হচ্ছে এটা ট্রান্সলেশন মার্কেটিং জার্নাল পাবলিশ হয়েছে, এখানেও আমি স্যাম ইউজ করেছি।
আমি ডিটেলসে যাচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আমার এরিয়া অফ এক্সপার্টিস, আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে অ্যাডপশন অফ কনভারসেশনাল অ্যাসিস্ট্যান্স মানে চ্যাটবট ব্যাংকিং এ কিভাবে ইউজ হয়। এটা হেলিয়নে পাবলিশ হয়েছে Q1। এখানে আমি SEM ইউজ করেছি, এই যে মডেল এখানে এটা আছে, স্মার্ট পিএলএস 3 ছিল তখন। তারপর হচ্ছে এটাও মোটামুটি একটা ভালো জার্নাল, স্প্রিঞ্জার পাবলিশার। এটা রিসেন্ট একটা কাজ 2024-এ লাস্ট ইয়ারে পাবলিশ হয়েছে হালাল মার্কেটিং নিয়ে। এখানে এই মডেলটা আমি আপনাদেরকে দেখাবো। এই রিসার্চে যখন আমি হায়ার অর্ডার কনস্ট্রাক্ট করব, হালাল মার্কেটিংটাকে আমি হায়ার অর্ডার কনস্ট্রাক্ট করেছি। ইট ওয়াজ ওয়ান অফ দ্য মেথোডোলজিক্যাল কন্ট্রিবিউশন। মানে বিকজ হচ্ছে বর্তমানে আপনারা যারা, যেহেতু এখানে অনেকেই ইউনিভার্সিটি টিচার্স আছেন, প্রফেসর আছেন এবং বিভিন্ন রিসার্চ ফিল্ডে জড়িত, আপনারা জানেন যে এখন মানে ভুরি ভুরি রিসার্চের কাজ হচ্ছে, যার কারণে নোভেলটি খুঁজে পাওয়া, ইউনিক আইডিয়া খুঁজে পাওয়া খুবই টাফ হয়ে যায়। সো দ্যাটস ওয়াই দেখা যায় আপনি যদি অ্যানালিটিক্যাল জায়গাতে একটু স্ট্রং থাকেন, তখন হয়তো জার্নাল একটু ফেভার দিবে আপনাকে, বা রিভিউয়ারের মানে বাজে কমেন্ট থেকে আপনি বেঁচে যাবেন। সো দ্যাটস ওয়াই এটা একটা কিন্তু কন্ট্রিবিউশন, মেথোডোলজিক্যাল কন্ট্রিবিউশন, মিডিয়েটর মডারেটর দেওয়া। যেমন আমি এখানে দুইটা মিডিয়েটর ইউজ করেছি, এখানে হায়ার অর্ডার কনস্ট্রাক্ট তৈরি করেছি। সো এটা কিন্তু একটা ইউনিক মডেল হয়েছে আমার। দ্যাটস ওয়াই এটা খুব মানে দেখা গেছে নট দ্যাট মাচ ইজি, বাট স্টিল অনেক রিজেকশন থেকে বাঁচা যায় আর কি। সো এই জিনিসগুলো আপনাদেরকে আমি ইনশাল্লাহ ট্রাই টু শেয়ার। তারপর হচ্ছে এটাও অ্যাডপশন অফ ক্যাশলেস সোসাইটি, এই যে ইউজিং দি কনজাম্পশন ভ্যালুস থিওরি, এটাও PLS ইউজ করে করা হয়েছে। সো এবার আমি আমার ইন্টারন্যাশনাল এক্সপোজারটা বলি। এটা হচ্ছে জর্ডানের একজন প্রফেসর, উনি ওনার স্টাডিতে আমার থেকে উনি কনসালটেন্সি নিয়েছেন। এই মডেলটার উপর মিলে আমি কাজ করেছি। মানে জাস্ট এখানে যারা অন্য ব্যাকগ্রাউন্ডে আছেন তারাও হয়তো ভাবতে পারেন যে আমি তো হয়তো মার্কেটিং, বাট আমি সোশ্যাল সায়েন্স এবং বিভিন্ন ডিসিপ্লিনেও কাজ করেছি। এটা হচ্ছে মানে কাইন্ড অফ অন্য ডিসিপ্লিনের কাজ। তো এই মডেলটাতে আমি মেনলি কাজ করেছি। এটা পাবলিশ হয়েছে PLOS ONE এর একটা জার্নাল। এই জার্নালটা, এটা সম্ভবত একটা ISI ক্যাটাগরি জার্নাল। সো উনি আমাকে লাস্টের দিকে মনে হয় আমাকে আই ডিড নট গেট দ্য অথরশিপ, বাট ওনাদের সাথে আমার একটা পেপার আছে, উনি শুধু আমাকে এখানে অ্যাকনোলেজ করেছে, প্রবাবলি যে অ্যাকনোলেজ শাহিদুল হাসান মার্কেটিং। সো এটা জাস্ট বললাম। আর রিসেন্টলি আমি যখন কোর্সটা প্রমোট করছি, আমাকে একজন বলছেন, উনি অলরেডি আমার কোর্স করেছেন ইউডেমি থেকে, উনি একটা পেপার পাবলিশ করেছে জাস্ট আমার কোর্সের পরে সময় অ্যানালাইসিসটা করেছে। এবং আই ওয়াজ সারপ্রাইজ দ্যাট ইট ওয়াজ পাবলিশড ইন এ Q1 জার্নাল, টপ জার্নাল। এটা হচ্ছে এটা মেবি টেলর এন্ড ফ্রান্সিস এটা করেছে। পেপারটা হয়তো লোডিং হতে একটু টাইম লাগছে। সো আপনাদেরকে জাস্ট বলছি যে আপনারা যদি এই কোর্সটা ভালোভাবে করেন, অনেকে দেখা যায় শুরুতে একটু সিরিয়াস, বাট পরে আস্তে আস্তে থেমে গেলে হবে না, এটাকে ধরে রাখতে হবে। আমরা রেকর্ডেড দিয়ে দিব, রেকর্ডিং গুলো আপনারা দেখবেন, প্র্যাকটিস, আমরা ডেটা সেট দিব, আপনারা প্র্যাকটিস করবেন, কোয়েশ্চেন করবেন, আমরা এগুলো সলভ করব। সো উনি মোটামুটি এই মডেলটা নিয়ে কাজ করেছে। আমি যদি একটু নিচে যাই, ওকে। সো এখানে দেখাচ্ছে উনি অ্যানালাইসিস গুলো আছে, উনিও PLS SEM এ PLS মেথডে অ্যাপ্লাই করেছে। এবার আসি রিফ্লেক্টিভ আর ফরমেটিভ মেজারমেন্ট মডেল। এটা ডিফারেন্স। এটা হচ্ছে রিফ্লেক্টিভ মডেল, এটা হচ্ছে একটা লেটেন্ট ভেরিয়েবল, এটার আন্ডারে 3টা কোয়েশ্চেন আছে। রিফ্লেক্টিভ মানে হচ্ছে অ্যারোটা থাকবে কনস্ট্রাক্ট থেকে আইটেমের উপর, এই যে কনস্ট্রাক্ট থেকে আইটেমের উপর, কনস্ট্রাক্ট থেকে এটা হচ্ছে রিফ্লেক্টিভ মডেল। এখন রিফ্লেক্টিভ মডেলের আইটেমগুলো সেম কথা বলবে, 3টা হোক 5টা হোক, সবাই সিমিলার কথা বলবে, মানে সিমিলার জিনিস মেজার করার চেষ্টা করবে। এই কনস্ট্রাক্টর, লেটস সে এই কনস্ট্রাক্টর হচ্ছে কাস্টমার রেকমেন্ডেশন, ইন্টেনশন অথবা স্যাটিসফ্যাকশন, সামথিং লাইক দ্যাট। কোয়েশ্চেনগুলো দেখি, আই অ্যাপ্রিশিয়েট দ্য হোটেল, তাহলে এটা মেজার করছে যে সে আলটিমেটলি ইন্টেনশন আছে কিনা তার এই হোটেলটার প্রতি। আই এম লুকিং ফরওয়ার্ড টু স্টেইং ইন দ্য হোটেল, সে অ্যাপ্রিশিয়েটও করে, থাকতেও চায়। আই রেকমেন্ড দ্য হোটেল, আরেকজনকে রেকমেন্ডও করবে, দ্যাট মিনস এটা তার ইন্টেনশন, স্যাটিসফ্যাকশন, এই জিনিসগুলোকে মেজার করছে। দ্যাটস এটা হচ্ছে রিফ্লেক্টিভ। অ্যারোটা এভাবে থাকবে, এখানে সেম কথাগুলোই ইংলিশে বলা আছে যে লেটেন্ট কনস্ট্রাক্ট কজ দ্য মেজার্ড আইটেম, অ্যারো দিয়ে, অ্যারো এটা থেকে এদিকে যাচ্ছে এই জিনিসটা। আর ফরমেটিভ হচ্ছে এটার রিভার্স। এই আইটেমগুলোর মিনিং, এক একটা মিনিং এক এক রকম। যে দ্য সার্ভিস ইজ গুড, এটা মেজার করছে সার্ভিস। দ্য পার্সোনাল ইজ ফ্রেন্ডলি, এটা মেজার করছে এমপ্লয়ি বিহেভিয়ার। দ্য রুমস আর ক্লিন, এটা মেজার করছে হয়তো ফিজিক্যালি রুম ক্লিননেস, এটা আলাদা একটা অ্যাসপেক্ট, একটা একটা থেকে ডিফারেন্ট। দ্যাটস ওয়াই অ্যারোটা উল্টা হচ্ছে, যে আইটেম থেকে কনস্ট্রাক্টের দিকে আসছে, এটাকে বলা হয় ফরমেটিভ কনস্ট্রাক্ট। সেম কথা এখানে বলা আছে। আপনি জাস্ট এমসে যখন আমরা মডেলগুলো ড্র করব, তখন আপনারা হয়তো দেখবেন এই টাইপের। এটা হচ্ছে কি, আপনারা দেখেন তাহলে ইকোনমিক ফ্যাক্টরস, এটা একটা কনস্ট্রাক্ট, এটাকে আমরা 3টা কোয়েশ্চেন দিয়ে মেজার করেছি। এটা হচ্ছে রিফ্লেক্টিভ, আপনার রিফ্লেক্টিভ মডেল। সোশিও ইকোনমিক স্ট্যাটাস, এটা মেজার করার জন্য আমি 3টা কোয়েশ্চেন নিয়েছি, এডুকেশন, অকুপেশন, ইনকাম, 3টা 3 রকম। দ্যাটস ওয়াই 3টা দিয়ে আমি এটাকে মেজার করছি, এটা ফরমেটিভ। চাইলে আপনি একই মডেলে রিফ্লেক্টিভ ফরমেটিভ ইউজ করতে পারেন, একই মডেলে, তখন মডেলটা অনেকটা এরকম হবে। তো এগুলো আমরা ডিটেল যখন দেখবো তখন আমরা দেখবো। এমওস এর ইন্টারফেসটা আমরা আজকে দেখবো। এমওসে বাম পাশে ইনস্টল করার পর যখন উইন্ডোটা আসবে, বাম পাশে অনেকগুলো আপনার এখানে সিম্বল আছে, সিম্বলগুলোর কোনটার কি নাম বা কোনটাতে কি কাজ করা হয় জিনিসটা এখানে দেওয়া আছে। বাট আমি এগুলো সরাসরি আপনাদেরকে ডিসকাস করে দেখাই, তাহলে আই থিঙ্ক ইট উইল বি বেটার। আমরা কিন্তু এটার ইনস্টলেশন গাইডটা ইতিমধ্যে আপনাদেরকে দিয়ে দিয়েছি, অর্থাৎ আপনি কিভাবে এমওস আপনার কম্পিউটারে সেট আপ করবেন। এবং এখানে একটা ফাইল আছে, যে ফাইলটাকে আপনার সি ড্রাইভে যেখানে এমওসটা ইনস্টল হবে ওইখানে আপনাকে পেস্ট করতে হবে।
আচ্ছা, আমাদের অ্যামোসটা ওপেন হয়েছে, এটা আমি ফুল স্ক্রিন করে দিচ্ছি। আচ্ছা, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এখানে যে এই পাশে কতগুলো সিম্বল দেখছেন, এগুলো দিয়ে আমরা বিভিন্ন মডেল এখানে ডেভেলপ করি, দেন আমরা ডেটা সেট ইনসার্ট করে ওইখান থেকে আইটেম টাইটেম গুলো দিই। যেমন ধরুন ফাইল অপশন থেকে আপনি চাইলে আপনার যদি কোনো অ্যামোস এর ফাইল থাকে এর মধ্যে আপনি ওপেন করতে পারেন। সেভ করার এগুলো তো আমরা কম্পিউটার শর্টকাট দিয়ে করি, কন্ট্রোল এস সেভ করা। এডিট অপশনে কিছু ইয়ে আছে, ডু আনডু, এগুলো কন্ট্রোল জেড বা এগুলো দিয়ে করা যায়। এখানে কিছু অপশন আছে, লিঙ্ক, মুভ, এগুলো অলরেডি এখানে দেওয়া আছে, অর্থাৎ আমি উপরের যে মেনুটা আছে এটা না দেখলে কোনো সমস্যা নেই। ভিউতে মেনলি আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যেমন ধরুন আপনার মডেলটা এখানে কিন্তু A4 সাইজের একটা পেজ আসছে, আপনার মডেলটা ধরেন দুই পাশে অনেক বড়, তাহলে আপনি করবেন কি যে ভিউতে গিয়ে ইন্টারফেস প্রপার্টিতে যাবেন, এখান থেকে আপনি এটা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। এই যে যেমন আমি এখান থেকে গিয়ে ল্যান্ডস্কেপে আমি যদি লিগ্যাল দিই, আমারটা দেখেন পুরো উইন্ডো হয়ে গেছে, তাহলে আমি এখন ইজিলি আমার মডেলটা ড্র করতে পারবো। এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, কালার ফরম্যাট এগুলো আসলে লাগে না তেমন একটা। ডায়াগ্রামে গিয়ে এখানে যে অপশনগুলো আছে এগুলো ইতিমধ্যে এখানে আছে, আমার এটা লাগবে না। অ্যানালাইজটা আমরা বেশি ইউজ করবো এখান থেকে, বাট অ্যানালাইজটাও আপনি চাইলে এখানে ক্লিক করলে হয়ে যাবে। আমরা মেনলি ইউজ করি প্লাগইনটা এখান থেকে, এখানে কিছু প্লাগইন আছে, আমরা আরো কিছু প্লাগইন অ্যাড করবো এখানে, টাইম ট্রেম এগুলো দেখানো হবে। টুলগুলো মেনলি এখানে আছে, আর হেল্প এটাও লাগবে না। সো এখানে মেনলি একটা প্রথমে আপনার রেক্টেঙ্গেল, আমরা বলছি রেক্টেঙ্গেল হচ্ছে আমার আইটেমগুলোর জন্য। ধরুন আমার একটা কনস্ট্রাক্ট আছে যেটাতে 3টা আইটেম আছে, তো আমি দিলাম এখানে একটা ওভাল শেপ আছে, এটা আমি দিয়ে দিলাম। এখানে অ্যারো আছে, অ্যারো দিয়ে আমি কানেক্ট করে দিলাম সুন্দর করে। আচ্ছা, এবার কানেক্ট করলাম। আমার এখানে একটা অপশন আছে টাচ আপ, এটাতে টাচ আপ করলে এটাগুলো সুন্দর হয়ে যাবে। তারপর হচ্ছে আমি যদি আরেকটা এখানে আঁকি, এটার হচ্ছে দেই, তারপর হচ্ছে এটাকে কানেক্ট করি, এটা আমি করতে পারবো ইজিলি। এটাকে টাচ আপ করে দিলাম, এগুলো আবার সেট করা যাবে। তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে কোরিলেশনাল রিলেশন, এই যে এটার সাথে এটা কোরিলেশন করলাম। তো আলটিমেটলি আমরা এগুলো কিছুই করবো না, বিকজ এখানে একটা ইরেজ বাটন আছে, বিকজ এটা আরো সুন্দরভাবে করা যায়। আমি যদি এখান থেকে এই টুলটা ইউজ করি, এটা দিয়ে এক ক্লিক দিলে আমার মেইন কনস্ট্রাক্ট আসবে, এটার আন্ডারে যে আইটেমগুলো আসবে এগুলো ক্লিক করলে প্রত্যেকটা আইটেম বাড়বে। তো আমি চাইলে এখানে একটা অপশন আছে রোটেট করতে পারবো এটাকে, আমি চাইলে এটাকে এই পাশে রোটেট করতে পারছি। তারপর এখানে টাইটেল আছে, বাট এটা আপনি এখানে যদি এই যে এখানে একটা হাত আছে, এটা দিয়ে ডাবল ক্লিক করলে আপনি ভেরিয়েবলের নাম দিতে পারবেন। ধরুন আমি এটার নাম দিলাম পারসিভড ইউজফুলনেস। তারপর হচ্ছে আপনি আইটেমগুলোর নাম দিতে হবে না, এগুলো সরাসরি আপনি ডেটা থেকে পাবেন। তারপর আপনি যদি পুরোটা সিলেক্ট করতে চান তাহলে আপনি এটা ক্লিক করবেন, আপনি যদি ডিসিলেক্ট করতে চান এটা দিবেন। তারপর হচ্ছে এখানে একটা আছে লিস্ট অফ ভেরিয়েবল ইন দ্য মডেল, ক্লিক করলে শুধুমাত্র একটা ভেরিয়েবল দেখাচ্ছে, এটা হচ্ছে আমি যখন পুরোটা ডেভেলপ করবো তখন আসবে। এখানে ক্লিক করলে আপনার ডেটা সেটে যে ভেরিয়েবল ওগুলো দেখানোর কথা, বাট আমার এখনো কোনো ডেটা সেট নাই। তো আমি কি করবো, এখানে একটা অপশন আছে সিলেক্ট ডেটা, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে ফাইল নেমে ক্লিক করলে আমার কম্পিউটারে চলে যাবে। তো আমি কম্পিউটার থেকে এখানে একটা ডেটা সেট ইনসার্ট করি, তাহলে আমার জন্য ইজি হবে। ক্লিক করার পর এটা লোড হচ্ছে, এখানে এন মানে 132, আমার এখানে 132টা রেসপন্স আছে। আমি চাইলে এখান থেকে ভিউতে ক্লিক করলে আমার এটা এসপিএসএস ওপেন হবে। গ্রুপিং ভেরিয়েবল করে এটাকে আবার এখান থেকে মাল্টি গ্রুপ অ্যানালাইসিস করা যাবে, এগুলো পরবর্তীতে আমরা দেখবো। আমি ওকেতে ক্লিক করছি। এখন যদি আমি এখানে ক্লিক করি, এই যে আমার যে ডেটা সেট, এই ডেটা সেটের ভেরিয়েবলগুলো এখানে দেখাচ্ছে। লেটস সে যে পারসিভড ইউজফুলনেস, আমি এখান থেকে এটাকে ড্র্যাগ করে এখানে বসাবো। এই PU1 মানে হচ্ছে পারসিভড ইউজফুলনেস এর কোয়েশ্চেন নাম্বার 1, PU2 এগুলো আমি এসপিএসএস আগে থেকে সেট করে ফেলেছি, PU3 আমি এখানে দিলাম। তাহলে আমার এই কনস্ট্রাক্টটা রেডি। আর কিছু কাজ আছে, এগুলো আমি 1 বাই 1 দেখে। ডুপ্লিকেট, আমি যদি চাই সেমটাকে ডুপ্লিকেট করার জন্য আমি চাই ডুপ্লিকেট করতে পারি এখান থেকে। তারপর এখানে একটা দেখবেন গাড়ির মতো একটা অপশন আছে, এটাতে আপনি মুভ করতে পারবেন, বাট আপনি চাচ্ছেন পুরোটা মুভ করার জন্য, বাট এই মুভ করছে শুধু কনস্ট্রাক্টটা। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার এখানে একটা অপশন আছে যে প্রিজার্ভ সিমেট্রিজ, এটা ক্লিক করবেন, এরপর গাড়ি দিয়ে মুভ করবেন, দেখেন পুরো একসাথে মুভ করতেছে। অনেক সময় আপনার এটাকে এখানে একটু সেট করা যেতে পারে। তো আমি আবার এটা ক্লিক করলাম। এখানে একটা অপশন আছে রিসাইজ করা, যেমন আমি চাইছি এটাকে বড় করতে বা ছোট করতে, বা এটাকে ঠিকঠাক করতে পারবো। এটা দিয়ে তো রোটেট বলে দিয়েছে, এটা দিয়ে হচ্ছে রিফ্লেকশনটা ডিপেন্ড করে যে আমি এদিকে রিফ্লেক্ট করবো নাকি এদিকে রিফ্লেক্ট করছি। তারপর এখানে হচ্ছে মুভ দ্য প্যারামিটার ভ্যালু, এখানে যে একটা প্যারামিটার ভ্যালু 1 আছে, এটাকে আমি চাইলে এটার উপর আনতে পারি, এটার উপর আনতে পারি। তারপর হচ্ছে এটা দিয়ে তো টাচ আপ করা, এটা বলেছি অলরেডি, আমি একটু জুম করে দেখাই। তারপর হচ্ছে আপনার প্রত্যেকটা জিনিস ট্রাই করে দেখতে পারেন। এদের তো ডেটা সেট ইনসার্ট করলাম আমরা। অ্যানালাইসিস প্রপার্টিস, এটাতে ক্লিক করলে আমরা কিন্তু এরপর আমরা দেখবো যে অ্যানালাইসিসের জন্য এখানে যে মেথডগুলো আছে, ম্যাক্সিমাম লাইকলিহুড, জিএলএস, জেনারেলাইজড লিস্ট স্কোয়ার, তারপর হচ্ছে আনওয়েটেড, স্কেল ফ্রি। এর মধ্যে আমরা ম্যাক্সিমাম লাইকলিহুডটাই মেনলি অ্যামোসের ক্ষেত্রে ইউজ করি। আপনার ডেটাতে যদি কোনো মিসিং ডেটা থাকে তখন আপনি এটাতে ক্লিক করে রাখতে হবে, এস্টিমেট মিনস অ্যান্ড ইন্টারসেপ্টস। তারপর হচ্ছে এখানে আপনি আউটপুটে যাবেন, আউটপুটে গিয়ে আপনার স্ট্যান্ডার্ডাইজড এস্টিমেট, স্কোয়ার্ড মাল্টিপল কোরিলেশনস, মডিফিকেশন ইন্ডেক্স, আপনি যা যা চান এখান থেকে সেই জিনিসগুলো আপনি ক্লিক করে রাখতে হবে। তারপর হচ্ছে আমরা বুটস্ট্র্যাপটা করি নর্মালি, যখন বুটস্ট্র্যাপটা আমরা এখন করব না, এখানে ধরেন আপনি বুটস্ট্র্যাপ করার সময় 5000 দিয়ে দিবেন, যখন আমরা মিডিয়েটিং ইফেক্ট টেস্ট করব তখন। সো এটা এখন আমাদের আপাতত লাগবে না, আর এগুলো ইন ডিটেল আরো দেখানো হবে, আমি জাস্ট এখন ইন্টারফেসটা ডিসকাস করছি। এখানে একটা অপশন আছে ক্যালকুলেট এস্টিমেট, মানে এখন আমি মডেলটা রান করব, তাহলে আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে আমার এখন এটা রান করছে না, বিকজ এখানে আমার হয়তো ডেটাতে কিছু ইয়ে আছে। প্রথমে এটাকে সেভ করতে হবে,
আমি সেভ দিয়ে লেটস আমি এটাকে একটা ফোল্ডারে আমি সেভ করলাম, মডেলটাকে আমি সেভ করলাম। ওকে, এখানে একটা অপশন আছে, যেমন আপনি চাচ্ছেন এটা একটা কপি করে এটাকে আপনি ওয়ার্ড ফাইলে পেস্ট করতে, তাহলে আপনি জাস্ট এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে দ্য থ্রি ভেরিয়েবলস আর আননেমড, এটা এখন আমার রান হচ্ছে না মডেল, বিকজ এখানে যে তিনটা আমাদের মেজারমেন্ট এরর আছে এই তিনটাকে রিনেম করতে হবে। আপনি চাইলে এটা এখানে ক্লিক করে ডাবল ক্লিক করে এখানে লিখতে পারেন, বাট আমরা জাস্ট এখানে প্লাগইনে যাব, নেম, আমি আগে ডিসিলেক্ট করি। ওকে, প্লাগইনে গিয়ে নেম আনঅবজার্ভড ভেরিয়েবলস এটা যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার E1 E2 E3 অটোমেটিক দিয়ে দিল। এখন আমি চাইলে এটাকে রান করতে পারি। তো রান করার পর এখানে আবার আনস্ট্যান্ডার্ডাইজড আছে, স্ট্যান্ডার্ডাইজড আছে, আমরা স্ট্যান্ডার্ডাইজডে ক্লিক করব। এখানে একটা আছে যে আউটপুটটাকে এখানে দেখাবে না, আর এখানে ক্লিক করলে হচ্ছে আউটপুটটা দেখাবে। আউটপুটটা যদি দেখানো অবস্থায় আপনি আবার এটাকে এডিট করতে পারবেন, এডিট করতে হলে আবার আউটপুট না দেখানো অবস্থায় যাওয়া লাগবে। সো আমি যদি এটাকে একটু বড় করি, এই যে মুভ করে এটাকে এদিকে নিয়ে আসলাম, এদেরকে ইয়ে করলাম, তাহলে আমি যদি আউটপুটটা দেখি, এই যে দেখেন এখানে কিছু ভ্যালু চলে আসছে। মানে এগুলো হচ্ছে ফ্যাক্টর লোডিং বলি আমরা। পারসিভ ইউজফুলনেস এর সাথে যে পারসিভ ইউজফুলনেস এর প্রথম আইটেমটার লোডিং হচ্ছে 0.98 অনেক হাই, 0.76 একটা, 0.82 একটা, এগুলো। তারপর হচ্ছে আপনার এখানে জাস্ট আমি সিম্পলি এটা দেখাচ্ছি। আর এখানে ভিউ টেক্সট, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে যে রেজাল্ট আসছে রেজাল্টটা ইন ডিটেলে দেখা যাবে। ইন ডিটেল এটা হচ্ছে রেজাল্টের আউটপুট। এখান থেকে আপনি চাইলে এই যে আপনার এস্টিমেটে ক্লিক করলে এই যে আমরা এতক্ষণ দেখছিলাম 0.98 0.76 ফ্যাক্টর লোডিং গুলো, যে PU থেকে P3 to 1 এগুলো এখানে দেখাচ্ছে। তারপর হচ্ছে আপনার এগুলো আবার সিগনিফিকেন্স টেস্টিংও করে দেখাচ্ছে। তারপর এখানে আরো বিভিন্ন জিনিস আছে। আবার এটাতে মডেল ফিট অ্যাসেস করি আমরা, যে এই মডেলটার ফিটনেসটা কিরকম, যেহেতু এখানে অনলি একটা মাত্র আমরা কনস্ট্রাক্ট দিয়েছি। এগুলো ইন ডিটেল প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আসবে, যখন আমি মেজারমেন্ট মডেলে যাব, স্ট্রাকচারাল মডেলে যাব, প্রত্যেকটা মডেল ফিট অ্যাসেস করা এগুলো ইন ডিটেল থাকবে। তারপর এখানে আবার অবজেক্টিভ প্রপার্টিস আছে। আপনি যদি কোনো অবজেক্ট ক্লিক করেন, এটা অলরেডি ডাবল ক্লিক করলে আসে, এটা আমার লাগছে না। ড্র্যাগ প্রপার্টিস ফ্রম অবজেক্ট টু অবজেক্ট, এগুলো নর্মালি খুব একটা আমার লাগে না। তারপর এটা তো বলেছি যে আমি পুরোটা যদি মুভ করতে চাই, এটা ক্লিক করবেন, তারপর এটাকে পুরোটা মুভ করতে পারবেন। তারপর যে জুম ইন করা, জুম আউট করা, এগুলো তো আমি মাউস দিয়েও করতে পারি, আমার এটা লাগছে না। তারপর আমি যদি চাই যে এটা পুরোটা একদম আমার এটাতে ফিট করে যাক, তাহলে আমি এখানে এটাতে ক্লিক করি, রিসাইজ, কন্ট্রোল জেড, আমার লাগবে না এটা। তারপর এখানে প্রিন্ট করা, মাল্টিপ্লাই অ্যানালাইসিস করা, বেজিয়ান স্যাম করা, এগুলো লাগবে না, এগুলো ট্রাই করে দেখতে পারেন। তারপর এখানে আনডু, রিডু, এগুলো হচ্ছে কন্ট্রোল জেড কন্ট্রোল ওয়াই দিয়ে করা যায়। সো এভাবে আমরা নর্মালি এখানে মডেলগুলো আমাদের ডেভেলপ করি, ডেভেলপ করে দেন আমরা মডেলটা রান করি। যেমন এখানে আমি চাইলে আমার অলরেডি পারসিভ ইউজফুলনেসটা চলে আসছে, সো আমি যদি আবার এখানে আবার ক্লিক করি তিনটা, আবার ক্লিক করি তিনটা, এভাবে আমি চাইলে নিতে পারি। তারপর এখানে আমি এগুলোকে এই পাশে দিয়ে দিই, বাম পাশে। তারপরে চাইলে এটাকে আমরা ঠিকঠাক করে আমরা এদিক ওদিক করতে পারি। যেমন এটা হচ্ছে আমার, এটা একটু এদিকে আসবে, এটা একটু এদিকে আসবে, তারপর এটাকে টাচ আপ করে দিব। তারপর হচ্ছে সিমেট্রিটা প্রিজার্ভ করে এটাকে সুন্দর করে এখানে নিয়ে আসবো, এটাকে এখানে নিয়ে আসবো। তো এভাবে করে এগুলোকে সেট করে ফেলা যাবে বড় ছোট করে। তারপরে আপনি আবার এই যে আমার যে অলরেডি ডেটা সেট ইনক্লুড করা আছে, এখান থেকে আপনি এই যে যেমন তিনটা আইটেম এখানে দিয়ে দিলেন, এটা হচ্ছে ধরেন আরেকটা কনস্ট্রাক্টের তিনটা কোয়েশ্চেন্স, আবার ধরেন আরেকটা কনস্ট্রাক্ট হচ্ছে ট্রাস্ট, এটার আইটেমগুলো আমি এখানে নিয়ে আসছি সুন্দর করে। আনার পর আমাকে কিন্তু এগুলোর নামগুলো চেঞ্জ করে দিতে হবে। আমি এখানে ডাবল ক্লিক করে চাইলে এখানে নামটা দিয়ে দিতে পারি, যেটা নাম দিয়ে দিলাম এসি। তারপর আমি এখানে ক্লিক করলাম, তারপরে হচ্ছে এটার নাম দিয়ে দিলাম টিআর। তারপর এখানে যেগুলো আছে এগুলোকে আমরা জাস্ট সিম্পলি প্লাগইনে গিয়ে নেম আনঅবজার্ভড ভেরিয়েবল দিলে এগুলো অবজার্ভ হয়ে যাবে। এখন কিন্তু আমি মডেলটা রান করতে পারবো না, বিকজ এমসের একটা নিয়ম হচ্ছে যে আপনার প্রত্যেকটার সাথে প্রত্যেকটার অ্যাসোসিয়েশন থাকতে হবে। তো এখন আমি কি করবো, আমরা এই যে মেজারমেন্ট মডেল করতে গেলে এখানে যে তিনটা কনস্ট্রাক্ট আছে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার রিলেশন তৈরি করে দিতে হবে। এই যে এখন এটা রেডি, এখন চাইলে আমরা এটাকে রান করতে পারবো। ঠিক আছে, তখন আমরা মোটামুটি করতে পারবো। তো আমি এখন এখানে যাচ্ছি না, বিকজ আমি আগে মেজারমেন্ট মডেল বা এই জিনিসগুলো থিওরিটিক্যাল আসপেক্টে এখনো ডিসকাস করি নাই। আমি জাস্ট আপনাদেরকে ফ্যামিলিয়ার করলাম, যারা এমওসি একেবারেই নতুন। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনি যদি জাস্ট প্রত্যেকটা বিষয়কে এখানে খেয়াল রাখেন, এখানে প্রত্যেকটা ভ্যালু কিন্তু ইম্পর্টেন্ট। যেমন আমি যদি এখানে যে একটা 1 আছে, এই অ্যারোটার উপর একটা 1, আমি ডাবল ক্লিক করলাম, প্যারামিটারে গেলাম, রিগ্রেশন ওয়েট 1, আমি এটাকে ডিলিট করে দিলাম। এখন কিন্তু আপনার মডেলটা রান করবে না, করলেও আপনার এই যে এটার উপর যে 1টা আপনার নাই, এটার কারণে আপনার কিছু জিনিস চেঞ্জ হয়ে যাবে। এই যেমন ধরেন আমার রেজাল্টটা আসে নাই, এই যে রেজাল্টটা নাই। সো এই কারণে আপনাকে, আপনি যখন একটা কনস্ট্রাক্টর আন্ডারে 5টা কোয়েশ্চেন 3টা কোয়েশ্চেন যাই থাকুক, যে কোনো একটা রিলেশনের উপর রিগ্রেশন ওয়েট 1 দিয়ে দিতে হবে। 1টা হচ্ছে রেফারেন্স ভ্যালু, মানে সে এখন এখানে রিলেশনটা আলটিমেটলি সে আউট অফ 1 এর মধ্যে সে কাজ করবে, যেহেতু ফ্যাক্টর লোডিং এর সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 1। সো এখন ধরেন আপনি মডেলটা রান করতে পারবেন, এখন কিন্তু রেজাল্ট আসছে, এর আগের বার কিন্তু রেজাল্ট আসে নাই, এগুলো যে ফ্যাক্টর লোডিং আসছে এভাবে। সো ছোটখাটো এদিক ওদিক হলে এমওসটা আপনাকে ভালো রেজাল্ট দিবে না, বা সে অনেক ঝামেলা করবে। তারপর মডেল আইডেন্টিফিকেশন বলে একটা কথা আছে, এগুলো আমি থিওরিটিক্যাল ডিসকাশনে সবগুলো 1 বাই 1 দেখবো। ইনস্ট্রাকশন মহোদয়কে থ্যাংক ইউ। আমি
বলতে চাচ্ছিলাম যে আমি আসলে এর আগেও স্মার্ট পিএলএস আমি কোর্স করেছিলাম, বাট আপনি যেভাবে মানে আমাদেরকে শিখাইলেন বা আমরা যে প্র্যাকটিস করলাম, দারুণ এক্সিলেন্ট, মানে খুবই ভালো লাগছে আমার কাছে। আর আমি 2-3 দিনের এরকম কোর্স করেছিলাম, কিন্তু এত ক্র্যাশ ছিল, তো ওইটা আসলে মাথার উপর দিয়ে গিয়েছিল, আমি বুঝতে পারিনি, অনেক কিছু বুঝতে পারিনি। বাট এখানে আমি আস্তে আস্তে আপনি যেভাবে স্টেপ বাই স্টেপ দিয়েছেন, মানে এটা এক্সিলেন্ট। আমি আমি চেষ্টা করেছি, এবং আমি বেসিক্যালি আমি স্মার্ট পিএলএস আমার মানে বেশি ভালো লাগছে, ইউজার ফ্রেন্ডলি আমি কাজ করেছি। আমি মাঝখানে ওই অনেকগুলো পেপার ডাউনলোড করেছি, এবং সেখানে কোশ্চেনিয়ার সহ ডাটাও অনেকে দিয়ে দেয়, আমি সেটা ডাউনলোড করেছি, আমি নিজে প্র্যাকটিস করেছি এবং ডাটা অ্যানালাইজ করেছি, রেজাল্ট মিলেছে। তো ভালো লাগছে যে আমি পারি আর কি, যে অনেক আমার এবং এবং আমি হায়ার অর্ডার কনস্ট্রাক্ট সহ অনেকগুলো দেখেছি। আমি কয়েকটাই ডেটা ডাউনলোড করে আমি রান দিয়েছি, বাট রেজাল্ট মানে কাছাকাছি, মানে একটু একটু তো হয় এরকম হয়তো সফটওয়্যারে বা ইয়ার, বাট মোরলেস সেম। মোটামুটি আলহামদুলিল্লাহ আমি নিজে এখন মানে আমি একাকি মানে রান করতে পারি আর কি। এটা সবচেয়ে ভালো লাগে যে আমি দু একটা জায়গায় আমার কোশ্চেন আছে, আমি হয়তো স্মার্ট পিএলএস এর পরের দিকে আমি হয়তো আপনাকে জিজ্ঞাসা করবো, বা মানে আমি করে নিবো আর নিজে থেকে ক্লিয়ারিফাই করে নিবো। ওভারঅল এক্সিলেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার ফর দ্য ফিডব্যাক। আর হচ্ছে মানে ওইটাই আর কি, আমি যখন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমি শেখানো স্টার্ট করি, তো আমি আসলে অনেক ফিডব্যাক পাচ্ছিলাম যে মানুষ একটু টাইম নিয়ে শিখতে চায়। ওয়ার্কশপ বেসড যে ইয়েগুলো আছে, আমি নিজে অনেকগুলো ওয়ার্কশপ করেছি, আপনি যেভাবে করেছেন, সো অনেক দ্রুত ওনারা পড়িয়ে যান আর কি। বাট এসইএম এর কনসেপ্ট গুলোতে একটু ভেঙে ভেঙে টপিক বাই টপিক না পড়ালে যেটা হয়, এটা আমার লাস্টিং হয় না, এবং অনেকগুলো কনফিউশনস থাকে যেগুলো আপনি 2-3 দিনের ওয়ার্কশপে পসিবল হয় না। যেমন আমি একটা পড়াচ্ছি, মাঝখানে আমার 3-4 দিন টাইম থাকছে, আপনি ওইটাতে রিভিউ করার টাইম পাচ্ছেন, রেকর্ড ভিডিওটা আবার দেখছেন, আপনি প্র্যাকটিস করতে পারছেন। যেমন আপনি বললেন যে আপনি অনেকগুলো ডেটা সেট, মানে এটা আপনি ওয়ান স্টেপে হেড চলে গেছেন, যে আপনি বিভিন্ন রিসার্চ পেপারের ডেটা আপনি নিয়ে ওগুলো আবার প্র্যাকটিস করছেন। সো এটা আপনার একদম মানে ফান্ডামেন্টাল জায়গাটা আসলে ক্লিয়ার হয়ে যায় আর কি। সো এটার কারণে আমি ওই মেথড থেকে আসলে এখানে চলে আসছি। সো আশা করছি আপনারাও এখন দেখা যাবে আপনাদের ক্লাসে অথবা বিভিন্ন জায়গায় আপনারা এইগুলো যখন পড়াবেন, তখন দেখা যাচ্ছে আপনার আরো ইমপ্রুভমেন্ট ইনশাল্লাহ হবে আর কি। থ্যাংক ইউ স্যার। আর কারো যদি কোনো ফিডব্যাক বা কিছু কোয়েরিজ থাকে আপনারা জানাতে পারেন। জি, আমি একটু বলবো। জি, হ্যাঁ, থ্যাংক ইউ। সো ফার্স্ট অফ অল ইনস্ট্রাক্টর মহোদয়কে অসংখ্য ধন্যবাদ, এবং আরেকজন যিনি আছেন জহিরুল ইসলাম, ওনাকেও ধন্যবাদ। তো আর সবচেয়ে বড় বিষয় হলো আপনারা সবসময় কোঅপারেটিভ, সবসময় যে কোনো বিষয় হলে, যেমন আমি জহিরুল ইসলাম ওনাকে আমি নক করেছি, উনি সবসময় যখনই নক করি দেখি যে সাথে সাথে রেসপন্স করে, এটা খুব ভালো লাগার ব্যাপার। অনেকে আছে যে রেসপন্স করতে চায় না, অনেক পরে করে, তো আপনাদের মধ্যে এই জিনিসগুলো নাই, এটা খুব ভালো। আরেকটা হলো ওই যে আপনি যেটা বললেন যে আমাদের নিজেদের অনেক সময় ব্যস্ততার কারণে হয়তো আমরা করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা, বাট আপনাদের এন্ড থেকে আপনাদের কোনো ইয়ে ছিল না, কমতি ছিল না। তো আমি পরবর্তীতে যেটা প্রথম থেকে আমি হয়তো বুঝি নাই, তো পরবর্তীতে ক্লাস লেকচার গুলো যখন আবার রিভিউ করেছি আমি, তখন কিন্তু আমি অনেক জিনিসগুলো ক্যাচ করতে পেরেছি। তো স্টিল নাও আমি যে এক্সপার্ট হয়ে গেছি, আমি সব বুঝতে পেরেছি, বিষয়টা এরকম না, বাট আমি হয়তো ভিডিও গুলো আবারও দেখবো, দেখলে আমার সবগুলো ক্লিয়ার হবে। তো আমার কাছে ওই স্যারের মতোই স্মার্ট পিএলএসটা আমার কাছে খুব মোর ইউজার ফ্রেন্ডলি মনে হয়েছে এবং ইজি মনে হয়েছে। তো এ করার পরে আমি চেষ্টা করেছি অ্যাসাইনমেন্ট গুলো করার জন্য, সবগুলাই স্মার্ট পিএলএস এর। তো করার পরে আমি যেটা করেছি সেটা হলো যে আমি নিজে আরেকটা নিজের মতো করে একটা পেপার ডেভেলপ করার চেষ্টা করছি এখন স্মার্ট পিএলএস দিয়ে। তো ওখানে আমি একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কও দাঁড় করিয়েছি, একটা হায়ার অর্ডার কনস্ট্রাক্ট করেছি। সেখানে ফার্স্ট অর্ডার কনস্ট্রাক্ট আছে তিনটা দিয়ে একটা হায়ার অর্ডার কনস্ট্রাক্ট করে, সেখানে 2টা মিডিয়েটিং ভেরিয়েবল, একটা ইন্ডোজিনাস মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দিয়ে আমি হাইপোথিসিস এটা সবকিছু রেডি করেছি। এখন আমার কথা হলো যে আমি এগুলো কোয়েশ্চেন নিয়ে রেডি করবো, করার পরে আপনার কাছে কি একটু ইয়ে পাওয়া যাবে কিনা, একটু দেখানো যাবে কিনা? জি 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 অবশ্যই, জি অবশ্যই। আপনাদের যে কোনো প্রবলেম আপনারা আমাদের কাছে রিচ আউট করতে পারবেন, যে কোনো ইয়াতে আর কি। ইনশাআল্লাহ আমরা ট্রাই করবো আর কি as much as possible। আর হচ্ছে আমার এই পেপারটা হলো, আমি পেপারটা রেডি করছি এই জন্য যে এটা বেসিক্যালি আমি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে সাবমিট করেছি, ইন্টারন্যাশনাল IRSPM কনফারেন্সে অস্ট্রেলিয়াতে। তো আমার এই পেপারটা মানে অ্যাবস্ট্রাক্ট অলরেডি অ্যাকসেপ্ট হয়েছে, তো এপ্রিলে, তো এর মধ্যে আমি আশা করছি পেপারটা লিখে ফেলবো। তো আমি এই জন্য আপনার কোঅপারেশন চাইবো আর কি, যে আমি যখন কোয়েশ্চেন এটা দাঁড় করাবো তখন একটু চেক করে দিলে তারপরে আমি ডাটা কালেকশন করে আমি আশা করি পারবো এটা। জি জি ইনশাআল্লাহ। স্যার আমি একটু বলতে চাই। জি প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে, আসসালামু আলাইকুম। স্পেশালি প্রথমে জহির ভাইকে সালাম দিতে চাই আর কি, মানে উনি আসলে খুবই মানে আন্তরিকতার সাথে আসলে প্রত্যেকটা সময় উনি রেসপন্স করেছেন, আর প্রতিবারই একবারে ফোনে পেয়েছি। আর আপনার আসলে আমি ওনাকে গতকালকে বলেছি আলহামদুলিল্লাহ বলেছি, এর উপর আসলে আর কিছুই নাই। যে আপনার পড়ানো মানে প্রত্যেকটা দিক নির্দেশনা, মানে আমরা 4 জন চিটং থেকে যারা করছি, আমি সবার পক্ষ থেকে বলছি আসলে খুব স্যাটিসফাইড, এই আর কি, আলহামদুলিল্লাহ। জি থ্যাংক ইউ ম্যাডাম। আর মেইনলি আমরা প্রথমে স্মার্ট পিএলএস এমওস এর কোর্সটা লঞ্চ করার প্ল্যান ছিল আরো পরে। তাহমিনা ম্যাডাম মেইনলি আমাদেরকে রিকোয়েস্ট করেছিল যে এটা নিয়ে একটা লাইভ ক্লাসটা আগে করানো যায় কিনা, এই কারণে আমরা এই প্ল্যানটা করেছি।
সো ওনারও এক্ষেত্রে ক্রেডিট আছে আমি বলতে হয় আর কি, বিকজ ম্যাডাম আসলে বলেছিলেন যে আমাদের এই কোর্সটা লাগবে, লাইভ কোর্সটা, এই কারণে আমরা দ্রুত আগে এটাই প্রথমে লঞ্চ করেছি, পরে SPSS আমরা স্টার্ট করেছি আর কি। তো স্টিল মানে আমাদেরও লিমিটেশনস হয়তো আছে, বিভিন্ন সময় হয়তো আমরা বিভিন্ন প্রবলেম হয়তো ইয়ে করতে পেরেছি, বা আরো কোনো টপিক আরো হয়তো ডিটেল ভেঙে পড়ানো যেত, বাট ওই যে যেটা ব্যালেন্স করার চেষ্টা করেছি যে টাইমেরও একটা ব্যাপার আছে, আবার বেশি পড়ালে আপনার বেশি হয়ে, যেমন আরো অনেক টপিক এখানে হয়তো আছে বাট যেগুলো মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজ হচ্ছে। মানে আপনার তো Q1 এর উপর তার কোনো জার্নাল নেই, মানে আমি এখানে যে মডেলগুলো আমরা ডিসকাস করেছি এই রিলেটেড মডেল দিয়ে আপনি মোটামুটি Q1 2 তে ইজিলি পাবলিশ করতে পারবেন, অথবা ইভেন আপনার পিএইচডিও হয়ে যাবে আর কি, বিকজ আমি অনেক পিএইচডি ক্যান্ডিডেটদেরকেও মানে কনসালটেন্সি দিয়েছি, অনেক ইন্টারন্যাশনাল বাইরের যারা ইয়া আছেন আর কি। তো ওইখানে দেখেছি যে মোটামুটি অনেকেই পিএইচডি হয়ে গেছে বা তাদের মাইনর রিভিশন দিয়ে পিএইচডি থিসিস অ্যাকসেপ্ট হয়েছে। সো ওই পার্সপেক্টিভ থেকে ট্রাই করেছি মিনিমাম রাখার জন্য, আবার যাতে বেশি মিনিমাম না হয় ওইটা একটা ব্যালেন্স করার চেষ্টা করেছি, বাট এখানেও লিমিটেশন সাথে থাকতে পারে। আমাদের যদি কোনো কনস্ট্রাকটিভ ফিডব্যাক থাকে নো প্রবলেম, আপনারা সরাসরি এখানে হয়তো বলতে না পারলেও আমাদেরকে লিখিত আকারেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। জি।